তাহলে আজকে আমাদের ক্লাসে যা আলোচনা হবে সেটা হচ্ছে সেমিস্টার 1 বাংলা মাইনর কোর্স। যা এর আগে আমি আমার পরমারাধ্যা বৈকুণ্ঠবাসিনী মা জননী শ্রীমতী অহল্লা দেবনাথের শ্রীচরণে জানাই আমার শ্রদ্ধা। অতঃপর আমার প্রিয় ছাত্র প্রভুদান মুর্মু তার শ্রীকরকমলে আমি জানাই আমি আমার অন্তরের অনন্ত স্নেহরাশি। তৎপর আজকের ক্লাস আরম্ভ করছি। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো সেমিস্টার 1 মাইনর কোর্স বাংলা সাবজেক্ট। আচ্ছা, আজকে আলোচনা হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব বিচার করো, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন ধরনের বাংলা রচনার পরিচয় দিয়ে গদ্য শিল্পী হিসাবে তার কৃতিত্ব প্রদর্শন করো। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব কোথায়? বলা যায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর ফোর্ট উইলিয়াম কলেজে যে সাহিত্যের আলোচনা ছিল সেটা হলো গদ্য সাহিত্য। সেখানকার কৃতিত্বের উপরে নির্ভর করেই পরবর্তী সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের দিকে বিশেষ নজর দেন। বাংলা গদ্য সাহিত্যের মধ্যে উনি সর্বপ্রথম যে কৃতিত্ব প্রদর্শন করেছেন সেটা হলো বর্ণ পরিচয়, বাল্য শিক্ষা, বোধোদয়, এইসব কতগুলি বই। তো বর্ণ পরিচয় বইয়ের গুরুত্বটা হলো যে বিদ্যাসাগরের পূর্বে আর কখনোই বাংলা হরফে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলি লিখিত হয় নাই। বিদ্যাসাগরই সর্বপ্রথম বাংলার বর্ণ পরিচয় করিয়ে দিলেন। এটা সবচেয়ে বড় কৃতিত্ব। এরপর উনি সেই গদ্য সাহিত্যের বিকাশের জন্য যেসব গ্রন্থ প্রণয়ন করেছেন সেগুলিকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়। তা হলো অনুবাদ ও অনুবাদমূলক রচনা, মৌলিক রচনা, শিক্ষামূলক রচনা, সমাজ সংস্কারকমূলক রচনা, বেনামিতে রঙ্গব্যঙ্গ রচনা। আচ্ছা, এই রচনাগুলির মধ্যে বিশেষ কয়েকটা বই হলো বাসুদেব চরিত গ্রন্থটি 1846 সালের পূর্বে ভাগবতের কৃষ্ণলীলা অবলম্বনে তিনি রচনা করেন। এটি তার প্রথম রচনা। তারপর রচনা করলেন বেতাল পঞ্চবিংশতি 1847 সাল। গ্রন্থটি হিন্দু বৈতাল 25 গ্রন্থ থেকে অনুদিত। এরপর যে গ্রন্থ রচনা করেন সেটা হলো শকুন্তলা 1864 সাল। গদ্য কাহিনী আকারে প্রকাশিত কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা কাব্যের অনুবাদ। তারপর হলো সীতার বনবাস 1861, ভবভূতির উত্তরচরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের অনুসরণে রচিত হয়। এরপর হলো ভ্রান্তিবিলাস 1869, শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স এর অনুবাদ গ্রন্থ। এরপর বাংলার ইতিহাস মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গলের কয়েকটি অধ্যায় অবলম্বনে রচিত। জীবনচরিত 1849, চেম্বার্স বায়োগ্রাফি রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত। বোধোদয় 1851, কথামালা 1856। গ্রন্থটি বিদেশি নীতিমূলক গল্প ইসপের ফেবলস অবলম্বনে রচিত। এরপর দেখা যাচ্ছে যে উনি আরও কিছু গ্রন্থ প্রণয়ন করেন। সেটা হলো বিদ্যাসাগর চরিত 1891, তারপর প্রভাবতী সম্ভাষণ 1863। এই সকল গ্রন্থগুলির মাধ্যমে উনি যে বিষয়টুকু পরিবেশন করতে চেয়েছেন সেটা কেবলমাত্র গদ্য সাহিত্যের বিকাশের জন্য নয়, বাংলা সাহিত্যের মূল উপাদানগুলির সঙ্গে জড়িত হয়ে যে কাব্যিক ধারণার মাধ্যমে
গদ্য ভাষায় তা কী করে প্রকাশ করা যায়, এই রীতিনীতি কৌশল বা শিল্পী বোধ, এগুলিতে তিনি জাগরিত করেছেন। এরপর দেখা যাচ্ছে কিছু রঙ্গব্যঙ্গমূলক গ্রন্থ আছে। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, এগুলি মূলত তার রঙ্গব্যঙ্গ রচনা। তাহলে বিদ্যাসাগরে কৃতিত্ব আলোচনা করতে গেলে দেখা যায় যে বঙ্গীয় সাহিত্যে বাংলা ভাষার উপর নির্ভর করে যে সকল গ্রন্থ গড়ে উঠেছে, এর মধ্যে বিদ্যাসাগরের গ্রন্থগুলি বিশেষ অন্যতম। কেননা সীতার বনবাস কাব্য নয়, এটা গ্রন্থে বলা হয়েছে যে রামচন্দ্র প্রায় সময়ই কেঁদে উঠতেন। তো এখন বিজ্ঞজনের কথা হলো কাদা অজ্ঞতার কারণ, কিন্তু বিদ্যাসাগর দেখিয়েছেন যে কাদা হলো একটা মনের আন্তরিকতার সঙ্গে যুক্ত হয়ে মনের উচ্চাভিলাষী বা উচ্চ স্থানের একটা প্রগতির একটা নিদর্শন। রামচন্দ্রের কাদা, রামচন্দ্র প্রায় সময় কেঁদে উঠতেন। সেটা তার অন্তঃস্থলের একটা বিশেষ আবদার ছিল, যে আবদার মায়া, মমতা, স্নেহ, প্রেম, প্রীতি, প্রণয়ের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিল। তো এই দিকগুলি উনি প্রকাশ করেছেন। আবার দেখা যায় যে প্রভাবতী সম্ভাষণ, সেখানে বলা হয়েছে যে 1863 সালে গ্রন্থটি হয়। গ্রন্থটি রচিত হয় তার বন্ধুর শিশুকন্যা প্রভাবতীর আকস্মিক অথচ শোচনীয় মৃত্যু শোকে অভিভূত হয়। প্রভাবতী সম্পর্কে তিনি বলেছেন, বৎসে তোমার কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল বলিতে পারি না। তুমি অন্ধ তমসাচ্ছন্ন গৃহে প্রদীপ্ত প্রদীপের এবং চিরশুল্ক মরুভূমিতে প্রভূত প্রশ্রবণের কার্য করিতেছিলে। তো এইসব কথার দ্বারা বোঝা যায় যে বিদ্যাসাগর মহাশয় উনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। সে অধ্যক্ষ পদে থেকে সংস্কৃত কলেজ পরিচালনা করা, সমাজ সংস্কারকের দিকে উনি এগিয়েছেন। এর মধ্যে হলো বিধবা বিবাহ আইন। তো বিধবা বিবাহ তৎকালীন সমাজে প্রচলন ছিল না, কিন্তু বিদ্যাসাগর লক্ষ্য করলেন যে বহু বিবাহ বা কৌলিন্য প্রথা যা ছিল, এই কৌলিন্য প্রথার উপরে নির্ভর করে বঙ্গদেশে যথেষ্ট মায়েরা বিধবা হয়ে যেতেন, এবং বিধবাদের যদি বিবাহ না হয় তাহলে সমাজ ব্যবস্থা একটা বিশৃঙ্খলতা, একটা ভঙ্গুরতার মধ্যে চলে আসে। তাই সমাজকে সুস্থ সবলভাবে গঠন করতে গেলে সেই সময়ে বিধবা বিবাহ আইন প্রচলন অত্যন্ত প্রয়োজন ছিল। তাই বিধবা বিবাহ আইন প্রচলন করে সেখানে সমাজের পরম উপকার করেছেন। উনি নিজেই বলেছেন যে বিধবা বিবাহ আইন প্রচলন করা আমার জীবনের সবচেয়ে বড় একটা পুণ্যবানের কাজ, উনি নিজেই স্বীকার করেছেন। তো অনেকে বলে যে হ্যাঁ, বিদ্যাসাগর মহাশয় রাজনীতির দিকে ঝোঁকেননি। তো এই ক্ষেত্রে বলা যায় যে উনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করে সে দায়িত্ব পালন করেছেন, এবং তাছাড়াও উনি যেসব গ্রন্থ প্রণয়ন করেছেন বঙ্গদেশের একটা বিশেষ ভাণ্ডার হিসাবে তা রয়েছে। এবং বিদ্যাসাগর মহাশয়ের কৃতিত্ব, গৌরব, আত্মমর্যাদা এবং তার দৃঢ় স্বাবলম্বী মনোভাব প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। কেননা বিদ্যাসাগর মহাশয় দারিদ্র অবস্থা থেকে উনি এই সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন। যে দারিদ্রতার জীবন কাটাতে হলে যে কতটুকু ভীষণ মর্ম যন্ত্রণার মধ্যে দিয়ে কাটানো হয়, যে যারা দুঃখীজন, দুঃখীর মর্ম তারাই বুঝে। তাছাড়া দেখা যায় বিদ্যাসাগর মহাশয় আরেকটা কাজ করেছিলেন। মধুসূদন দত্ত উনি যখন ইংল্যান্ডে চলে গেলেন, তখন উনি বিদ্যাসাগরের কাছে জানিয়েছেন
যে তার বাড়িতে আসার মতো ভাড়া ছিল না। সেই সময় বিদ্যাসাগর মহাশয় তার নিজস্ব প্রেস বিক্রি করে দিয়েছেন 500 টাকায়। সেই টাকা উনি দিয়েছেন রামমোহনকে, তখন তিনি সেখান ফিরে আসেন। তো এইভাবে দেখা যায় সম্পূর্ণ বঙ্গীয় সাহিত্যে বিদ্যাসাগরের গুরুত্ব অপরিসীম। তাছাড়া আরেকটা কথা আছে, বলা হয় যে বিদেশ থেকে যে সকল পড়ুয়ারা আসতো সংস্কৃত কলেজে পড়ার জন্য, তো সেখানে সংস্কৃত কলেজে পড়ার সময় লক্ষ্য করা যায় যে বিদ্যাসাগর মহাশয়ের কলেজে যে পরীক্ষা হতো, সে পরীক্ষার খাতাপত্র উনি খুব নিখুঁতভাবে খুঁটিয়ে দেখতেন। তো এইভাবে দেখা যায় অনেক স্টুডেন্ট ফেল করে ফেলতো। তখন বিশেষ করে কেরি সাহেব, ইংরেজ মহলে তারা প্রত্যেকে বলেছে যে আপনি খাতাপত্র একটু সহজতর করে দেখুন। তখন বিদ্যাসাগর মহাশয় বলেছেন যে দেখুন, আমার ছেলেদের সঙ্গে আমি হিংসা করতে পারবো না, তাদের জীবনের উন্নতি চাই, তারা যতটুকু সামর্থ্য ততটুকু আমাকে স্বীকার করতে হবে, তাছাড়া তাদেরকে হিংসা করা হয়। যদি আপনারা তাই বলেন তাহলে আমি এই কাজ ছেড়ে দেব। তখন উনি বললেন যে ইংরেজ কর্তৃপক্ষ বলে না না, আপনি আপনার কথা মতোই চলেন। আবার আরেকটা বিদ্যাসাগরের কৃতিত্ব বলা যায়, উনার মায়ের প্রতি অপরিসীম শ্রদ্ধা ছিল। মাকে একদম সাক্ষাৎ ভগবতী হিসাবে, মহামায়া দুর্গাদেব হিসাবে উনি নিজ মাতাকে দেখতেন। তো একবার একটা কথা বলা যায় যে তার ভাইয়ের বিয়ে, তার মা তাকে বলেছে যে তুই বাড়িতে আসবি বিয়ের দিনে। তখন ওই ইংরেজরা তাকে ছুটি দেয়নি। সে তখন বলেছে যে আমি চাকরি ছেড়ে দেব, এ আমার মায়ের বাক্য, তা পালন করতেই হবে। উনি দামোদর নদে উত্তাল তরঙ্গময় বন্যা ছিল, সেই বন্যার মধ্যে তিনি সাঁতার দিয়ে পার হয়ে পড়েছেন, এপারে এসেছেন। আসার পর তার মা বললে কি বিদ্যাসাগর তুই কী করে আসলি? উনি বললেন মা, তোমার আশীর্বাদে আমি সেই নদী পাড়ি দিয়ে এসেছি। তাহলে বিদ্যাসাগরের ভিতরে কত বড় মাতৃত্ব বোধ এর শ্রদ্ধা ছিল। একই সঙ্গে আমরা দেখতে পারি বাংলা সাহিত্যে যে যারা মায়েকে একদম সাক্ষাৎ ভগবতী হিসাবে দেখেন, ফুল দিয়ে পূজা করতেন, সেটা যেমন ছিল বঙ্কিমচন্দ্র, উনিও তদ্রূপ ছিলেন। তাই মাতৃভোগ, মাতৃ সাধনার একনিষ্ঠ সাধক হিসাবে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, তাদের কথা আমরা বলতে পারি। তবে যাই হোক, এখন আলোচনা শেষের দিকে হলো যে বিদ্যাসাগরের কৃতিত্ব এবং গুরুত্ব বাংলা সাহিত্যে অপরিসীম। পরবর্তীতে আরও আলোচনা হবে। আজকে এখানেই থাক। আমি আবারও সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আজকে এখানে আমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।